এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, সব কিছু জেনে শুনে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এটা কোনো প্রশাসনিক গাফিলতি নয়। দেখুন, প্রোটোকল লেখা আছে ব্লু বুক বলে বইটাতে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে কোনো প্রদেশেই যান, সেই ব্লু বুকটা আমাদের হোম মিনিস্ট্রি থেকে পাঠানো হয়, তাতে লেখা থাকে এবং সেই ব্লু বুক সারাক্ষণ আপডেটেড হচ্ছে। তাতে লেখাটাকে কী কী করতে হবে, কিভাবে করতে হবে। এটা মানে অতি লজ্জাজনক ব্যাপার। আইপ্যাকের অফিসে ঢুকে আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যেখানে রেড করছে, সেখান থেকে উনি হার্ড ডিস্ক এক গাদা সবুজ ফাইল নিয়ে হাওয়া হয়ে গেলেন। কোনো মুখ্যমন্ত্রী যতই ক্রিমিনাল মাইন্ডেড হোক এটা করেছেন বলে আমার মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পারতেন তাহলে আজকে উনি একটি স্বাধীন রিপাবলিক অফ পশ্চিমবঙ্গ তৈরি করে ফেলতেন। আমরা যদি 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য নজর সরিয়ে নিই, একটা কমিউনিটির লোক এসে 1 সেকেন্ডে তোমাদের 12টা বাজিয়ে যাবে, 12টা বাজিয়ে দেবে। বিজেপিকে ভোট দিলে তোমাদের সবার 12টা বাজবে, এই ধরনের মানে কথা কেউ বলে? পশ্চিমবাংলার প্রশাসনের পরিকাঠামোটায় অনেকখানি ঘুণ ধরে গেছে। মাল্টিন্যাশনাল কোম্পানির চিফ এক্সিকিউটিভ থেকে শুরু করে বাড়ির কাজের মেয়ে অবধি প্রচুর উবার ড্রাইভার, মধ্যবিত্ত লোক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন জনের কাছ থেকেও আমি কিন্তু কিছু পজিটিভ শুনলাম না। শেখ শাহজাহান, পুলিশ তাকে 50 দিন ধরতেই পারছে না, তারা জানে না শেখ শাহজাহান কোথায়। এসব কি কোনো বিশ্বাসযোগ্য ব্যাপার? এত কিছু হচ্ছে, উনি তো সবই জানেন, কিন্তু কারোর তো কোনো শাস্তি হচ্ছে না। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। দেখুন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, তত একটা রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ছে। এমনকি যারা রাজনীতি নিয়ে আগ্রহ সচরাচর দেখান না, তারাও এখন রাজনীতি নিয়ে কথা বলছেন। আর এই সময়টাকে অনেকে বলছেন খুব গুরুত্বপূর্ণ সময়। অনেকে বলছেন এই সময় এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, বা যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেই ঘটনাগুলো পরিষ্কার বিশ্লেষণ করা দরকার। এক কথায়, টাফ ফাইট 2026-এর জন্য সব পক্ষ তৈরি। এখন মুশকিল হচ্ছে যে কবি বা দার্শনিকরা তারা সত্যদ্রষ্টা হন, কিন্তু সাংবাদিকরা, দেখুন, এটাও আমি অস্বীকার করতে পারি না, সাংবাদিকদের নিয়ে বা তাদের সাংবাদিকতা নিয়েও প্রশ্ন উঠছে। অর্থাৎ অনেকেই মনে করছেন এ পক্ষ ও পক্ষের ওকালতি করতে শুরু করেছেন স্বয়ং সাংবাদিকরা। আর সেই জন্য আজকে সাদাকে সাদা, কালোকে কালো, পরিষ্কার বিশ্লেষণ করা দরকার, অত্যন্ত জরুরি। আমি সেই জন্য আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজনকে নিয়ে এসেছি, যিনি বাঙালি সাংবাদিকদের ক্ষেত্রে তো বিরল, বাংলা সাংবাদিকতায় তো বিরল বটেই, এমনকি ভারতীয় সাংবাদিকতায়ও এরকম মানুষ খুব একটা খুঁজে পাওয়া যায় না। নজির সৃষ্টি করেছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন দেব মহাশয়। নমস্কার, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। সন্দীপনদা, আমরা আপনার কাছে আসব, কিন্তু তার আগে একটু আমি আমাদের সুধীজন মানুষদের যারা দেখছেন তাদের জানিয়ে দিই যে যারা বিদগ্ধজন তারা সবাই সন্দীপন দেবকে চেনেন, কিন্তু আমাদের মধ্যে অনেকের মনে হতে পারে এই মানুষটিকে। দেখুন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর অর্থাৎ আইআইটি খড়গপুর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা অর্থাৎ আইআইএমসি অর্থাৎ আমাদের আইএম জোকা থেকে তিনি একজন কৃতী ছাত্র। কর্পোরেট জগৎ দাপিয়ে বেরিয়েছেন, তারপর নিজের ইচ্ছেতে চলে এসেছেন সাংবাদিকতায়। আমি এই মানুষটিকে খুব শ্রদ্ধা করি, তার কারণ শুধুমাত্র আইআইটি বা আইএমসির তিনি কৃতী ছাত্র বা কর্পোরেট জগৎ দাপিয়ে এসেছেন বলে নয়, তার চিন্তা, তার বিশ্লেষণ আমাদের মুগ্ধ করে। আমার ধারণা আজকে আপনাদেরও মুগ্ধ করবে। আমি একটু প্রথমে আপনার কাছে যাব। দেখুন, আমরা যখনই প্রথম শুনেছিলাম, এটা আমাদের সবার জিজ্ঞাস্য, আইআইটি খড়গপুর সেই সময় তো স্বপ্ন, এখনো মানুষের স্বপ্ন। তারপর আই অ্যাম জোকা, সেখান থেকে
সেখান থেকে পাশ করে বেরিয়ে কর্পোরেটের এত লোভনীয় সব অফার ছেড়ে সাংবাদিকতায় কেন? দেখুন, অনেকেই এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন। প্রথমে আমি মজা করে বলতাম যে আমার গলায় একটু চামড়া একটু র্যাশ হতো, টাই পরলে বড় কষ্ট হতো, সেজন্য ছেড়ে দিলাম যাতে আর টাই পরতে না হয়। আসল কারণ হচ্ছে কাজকর্মে ভালোই করছিলাম, আহ, কিন্তু বছর তিন চারেক কাজ করে মনে হলো যে বাকি জীবন কি এইটাই করতে থাকবো। তো আমি আমার একজন প্রিয় আইআইএম কলকাতার প্রফেসরের কাছে গেলাম, যাকে আমি খুবই শ্রদ্ধা করতাম। তো উনি শৈলকুমার ঘোষ, উনি বললেন যে দেখো সন্দীপন, কিছু করতে হলে এখনই করো। তোমার এখন 27 বছর বয়স, 40 বছর বয়স যদি হয়ে যায় তখন আফসোস যেন করতে না হয় যে যা করতে চেয়েছিলাম করতে পারিনি। ট্রাই করো, যদি কাজ না করে আরেকটা চাকরি পেয়ে যাবে 6 মাসের মধ্যে। করতে হলে এখন করো। আমার অনেক ছাত্র আমি দেখেছি 40 বছর বয়সে বলে হায়, গান গাইবার ইচ্ছে ছিল, বই লেখার ইচ্ছে ছিল, পাহাড়ে চড়ার ইচ্ছে ছিল, কিছুই হলো না। বললেন তখন তারা ইউজুয়ালি হয় কিছু একটা হবি নিয়ে বসে যায়, স্ট্যাম্প কালেকশন, বা একটা গুরু ধরে বসে যায়। তার থেকে আবার ট্রাই করে নাও। আমার কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, উনি আমাকে ভালোবাসতেন, স্নেহের চোখে দেখতেন। উনি কখনো শোনেননি যে আইটিসি গ্রুপ ছেড়ে কেউ সাংবাদিকতায় যাচ্ছে। তো উনি আমাকে ডেকে বললেন, তোমার দেখতেই পাচ্ছি তোমার মাথায় বিকার হয়েছে, প্রলাপ বকছো, ঠিক আছে 6 মাস আমি তোমার চাকরিটা রাখবো, তোমার সিনিয়রিটি বা মাইনে অটুট থাকবে, ট্রাই করো, 6 মাসের মধ্যে চলে এসো। দ্যাট ওয়াজ ভেরি গুড অফ হিম। আমি তো ওই সেফটি নেটটা আমার ছিল। বুঝতেই পারছেন কখনো ফেরত যায়নি তারপরে। এখন কি আফসোস করেন কি? যে সাংবাদিকতায় এসে আফসোস করছেন, হা-হুতাশ করছেন, নাকি অন্তত এটা আনন্দের যা করতে চেয়েছিলেন সেটা করতে পেরেছেন এবং করে চলেছেন? না, কোনো হাহুতাশ নেই। হ্যাঁ, টাকাটা অনেক বেশি করতে পারতাম, কিন্তু এছাড়া টাকাটা অনেক বেশি করতে পারতাম কিন্তু জেনারেলি বোর হতাম, জানেন তো। সেটা আমি খুব বুঝেছিলাম যে সে সাবানই বেচি বা ট্রাক বেচি বা যাই বেচি, ওই একই ব্যাপার। হুম সাংবাদিকতায় যে জিনিসটা, যে প্রত্যেক দিন কিছু একটা হচ্ছে, প্রত্যেক সপ্তাহে, ধরুন আমি 10 বছর আউটলুক, অনেক বছর আউটলুক, ওপেন ইত্যাদি উইকলি ম্যাগাজিনে কাজ করেছি। প্রত্যেক সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন সেই সপ্তাহের ম্যাগাজিনটা, সেই ইস্যুটা কিন্তু নেই, তার কোনো অস্তিত্ব নেই। সেটা জাস্ট কয়েকজনের মাথার মধ্যে ঘুরছে। সেটা 7 দিনের মধ্যে এই পুরো একটা মানে কি বলবো, হাওয়ার থেকে, মাথার কিছু আইডিয়ার থেকে ছেপে পাতার উপরে সাদা কালো রঙিন ছবি টবি নিয়ে, মানে মার্কেট ম্যানেজমেন্ট ভাষায় যেটাকে বলবো, আ নিউ প্রোডাক্ট এভরি উইক, তার যে মজা আছে, উত্তেজনা আছে, সেটা আমার খুব ভালো লাগতো। তো কোনো আফসোস নেই। হ্যাঁ, টাকাটা অনেক বেশি করতে পারতাম, যাকে। জানি না, কিন্তু এখন মানুষ বলেন, বাংলার মানুষ বলেন যে টাকা করার জন্য রাজনীতির যে কোনো দলে হুম বোধহয় কর্পোরেটের থেকে এখন বেশি টাকা করা যায়। সবই তো দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। হুম আমি একেবারে সরাসরি একটা সাম্প্রতিক প্রশ্নে চলে আসছি। দেখুন, সন্দীপনবাবু, একটা জিনিস আমি কিন্তু খুব পরিষ্কার আপনাকে বলি যে আজকে আপনাকে এই অনুষ্ঠানে ডেকে আনার অন্যতম কারণ যে এই মুহূর্তে অনেকে বলছেন যে আমরা সমস্ত কিছু বিশ্লেষণগুলো করছি হয়তো আবেগ থেকে, অথবা পক্ষপাতিত্ব, অথবা কেউ কেউ দালালি বা ওকালতি করছি। আজকে আপনার কাছে আমি এসেছি বা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি এই কারণে, আমি আপনার মতটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবছি এই কারণে, তার কারণ আপনি একটা দীর্ঘ সময় ধরে আইআইটি অর্থাৎ খড়গপুর আইআইটিতে পড়েছেন, আপনি জোকাতে আইআইএমসিতে পড়েছেন, কিন্তু আপনি জীবনের বেশিরভাগ সময়টা রাজধানীতে এবং বাংলার বাইরে কাটিয়েছেন। সুতরাং অনেক সময় যেটা হয় যে আমরা যখন কোনো একটা ঘটনা বা স্থানের মধ্যে থাকি আমরা বুঝতে পারি না, কিন্তু দূর থেকে অনেক সময় অনুধাবন করা যায়। আমি সাম্প্রতিক কতগুলো ঘটনা নিয়ে তো আলোচনা করব আজকে। আমরা নিশ্চয়ই আলোচনা করব আরজি করের মতো ঘটনা, আমরা আলোচনা করব সারদা থেকে, রোজ ভ্যালি থেকে শুরু করে এসএসসি স্ক্যাম, এগুলো নিয়ে তো আমরা আলোচনা করব। এবং আপনার কাছে তো জানতেই চাইবো
যে পশ্চিমবাংলার অর্থনীতি, পশ্চিমবাংলায় বিভিন্ন সংস্থা পাততাড়ি গুটিয়ে চলে এসেছে ২০১১ থেকে ২৫, ব্যবসায়িক দিক থেকে, বাণিজ্যের দিক থেকে কি অবস্থা? তা আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে। আমরা সবসময় শুনে এসেছি বাম আমল থেকে তৃণমূল আমল পর্যন্ত কথায় কথায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হয়, ফেডারেল স্ট্রাকচারের কথা বলা হুম হয়, এবং আমরা বাম আমলে দেখতাম কেন্দ্র রাজ্য সংঘাত থাকবেই, হুম এবং অনেকে বলেন এটাই তো স্বাভাবিক, দ্বন্দ্বের মধ্য দিয়েই তো প্রশাসনিক এবং রাজনৈতিক দিক থেকে এগিয়ে যায়। হুম কিন্তু সাম্প্রতিক যে বিতর্কটা শুরু হয়েছে সেটা কিন্তু নজিরবিহীন অনেকের মতে। তার কারণ ভারতের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফর নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে না, অনেকে বলছেন প্রোটোকল মানা হয়নি এবং রাষ্ট্রপতির অভ্যর্থনা যথাযথভাবে করা হয়নি। আপনি কি এটাকে প্রশাসনিক গাফিলতি ধরবেন, নাকি আপনি মনে করবেন যেটা একটা আলাদা রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে? এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, সব কিছু জেনে শুনে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এটা কোনো প্রশাসনিক গাফিলতি নয়। দেখুন, প্রোটোকল লেখা আছে ব্লু বুক বলে বইটাতে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে কোনো প্রদেশেই যান, সেই ব্লু বুকটা আমাদের হোম মিনিস্ট্রি থেকে পাঠানো হয়, তাতে লেখা থাকে, এবং সেই ব্লু বুক সারাক্ষণ আপডেটেড হচ্ছে। আম, তাতে লেখা থাকে কী কী করতে হবে, কিভাবে করতে হবে। এটা মানে অতি লজ্জাজনক ব্যাপার এটা যে করলেন। ঠিক আছে, গভর্নর পদত্যাগ করেছেন, তিনি আসতে পারলেন না। মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন এসআইআর নিয়ে। অ্যাটলিস্ট একজন সিনিয়র মিনিস্টারকে তো পাঠাবেন, সেটা ব্লু বুকে লেখা আছে, একজন সিনিয়র মিনিস্টার অবশ্যই পাঠাতে হয়। কে এলেন? শিলিগুড়ির মেয়র, তার নামও কেউ শোনেনি শিলিগুড়ির বাইরে। শিলিগুড়ির লোকও কজন ওর নাম শুনেছে আমার তো ডাউট আছে। এটা দেখুন, নরেন্দ্র মোদী যখন কেরালা যান বা তামিলনাড়ু যান, হ্যাঁ, পিনারাই বিজয়ন বা এম.কে. স্ট্যালিন, তারা তো মোটেই নরেন্দ্র মোদীর ভক্ত নন। দিনরাত মানে অপোজ করছেন সেন্টারের সমস্ত পলিসি। এয়ারপোর্টে কিন্তু তারা পৌঁছন, এইটুকু শালীনতা তাদের আছে, এইটুকু সংবিধানের প্রতি শ্রদ্ধা তাদের আছে। কিন্তু সন্দীপন বাবু, রাজ্য সরকার তো পুরোপুরি মানে তারা পরিষ্কারভাবে জানাচ্ছে যে কোনো রকম প্রোটোকল ভঙ্গ হয়নি, এবং তারা বারবার করে বলছেন সমস্ত নিয়ম মেনেই কাজকর্ম হয়েছে। আপনি কি মনে করছেন এটাকে কি ভুলভাবে ব্যাখ্যা, মানে প্রোটোকলকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, অথবা আপনি কি মনে করছেন যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। দেখুন, প্রোটোকল খুব পরিষ্কার। এরা বলছেন যে একটা বেসরকারি সংস্থা রাষ্ট্রপতিকে ডেকেছিল, অতএব অত প্রোটোকল মানে ওটা আমাদের দায়িত্ব নয়। সেটা ভুল। বেসরকারি সংস্থা ডাকুক, যেই ডাকুক, এই প্রোটোকলটা ব্লু বুকে লেখা আছে। এর মধ্যে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই। পরিষ্কার লেখা আছে যে গভর্নর, চিফ মিনিস্টার, একজন সিনিয়র মিনিস্টার, এদের তিনজনের মধ্যে অ্যাটলিস্ট একজনকে এয়ারপোর্টে, রেলওয়ে স্টেশনে, যেখানেই হোক গিয়ে রাষ্ট্রপতিকে মিট করতে হবে। এতে কোনো মানে সব আজে বাজে কথা। স্বয়ং মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষায় দুঃখ, তার যন্ত্রণা প্রকাশ করেছেন, হুম কোথাও কি মনে হচ্ছে যে এই ঘটনাটা ইদানিংকালের মধ্যে, মানে ভারতবর্ষে রাষ্ট্রপতি পদে যারা আসীন এইভাবে যে যন্ত্রণা ব্যক্ত করেছেন, এটা একটা নজিরবিহীন ঘটনা? একদমই নজিরবিহীন। এর আগেও দেখুন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে কিছু তর্ক বিরক্ত আমি আমি এই জায়গাটাও ডিফারেন্সেস। তো আপনার কাছে আসবো। আমাদের নতুন প্রজন্মের অনেকে হয়তো জানেন না। কিন্তু এটাও তো ঠিক কথা যে জ্ঞানী জোয়েল সিং এবং রাজীব গান্ধীর মধ্যে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন ছিল, বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল। হ্যাঁ, কিন্তু এই ধরনের অভিযোগ
অসৌজন্যতা বা প্রোটোকল মানা হয়নি এই ধরনের অভিযোগ কিন্তু ওঠেনি। না, আম, একদমই ওঠেনি। আর দেখুন, সত্যি কথা বলতে কি, মমতা ব্যানার্জি আহ, মোটামুটি প্রত্যেক কয়েক মাসেই নতুন একটা নজিরবিহীন জিনিস করে দেখাচ্ছেন। এই কিছুদিন আগে আইপ্যাকের অফিসে ঢুকে হুম, আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যেখানে রেড করছে, সেখান থেকে উনি হার্ড ডিস্ক এক গাদা সবুজ ফাইল নিয়ে হাওয়া হয়ে গেলেন। আমি তো জীবনে কখনো এরকম শুনিনি। মানে আমি কারোর নাম করতে চাই না। অনেক লোক অনেক প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন, জেলে গেছেন করাপশনের জন্যে, এই সেই ইত্যাদি, কিন্তু স্বয়ং তারাও কখনো ভাবেন জয়ললিতার না। কথাও তো আমাদের মনে আছে। হ্যাঁ, কোনো মুখ্যমন্ত্রী যতই ক্রিমিনাল মাইন্ডেড হোক, এটা করেছেন বলে আমার মনে হয় না। আমি এখানে আরেকটা প্রশ্ন, বিশেষ করে ভারতবর্ষের মতো যে দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সম্পদ, সেখানে কোথাও মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি একজন এমন একজন নারী, আমরা যাদের বলি, যারা ভারতবর্ষে বিভিন্ন সময় এই যে আদিবাসী জনগোষ্ঠী, সেখান থেকে উঠে আসা, তার সারাটা জীবনের লড়াই, তার আত্মত্যাগ, তাকে যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি রাজনৈতিক দলের বিভিন্ন প্রবক্তারা আক্রমণ করছেন, আক্রমণ শানাচ্ছেন, কোথাও কি মনে হচ্ছে ভারতের গণতান্ত্রিক এবং সাংস্কৃতিক পরিবেশের পক্ষে এটা একটা দুঃসহ সময়? দেখুন, একটা জিনিস আমি দেখতে পাই পশ্চিমবাংলায়, আগে অ্যাটলিস্ট রাজনৈতিক কথাবার্তা যখন হতো, নেতাদের মধ্যে কথাবার্তা হতো, বা নেতারা যখন স্টেটমেন্ট দিতেন বা প্রেস কনফারেন্সে বা র্যালিতে, একটা শালীনতার লেভেল তারা মেনটেন করতেন। এখন মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই শালীনতাটা একদমই চলে গেছে, মানে ভ্যানিশই হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার কথা ছেড়ে দিন, সোশ্যাল মিডিয়া তো ট্রোলে ভর্তি। তাদের জীবনে আর কোনো কাজ নেই, ওই সোশ্যাল মিডিয়াতে বসে একে অপরকে গালাগাল দেওয়া, উম, এইভাবে টাইম ওয়েস্ট করা, এবং অনেকেই তারা টাকাও পায় নানান পলিটিক্যাল পার্টি থেকে, যে সারাদিন বসে এইসব করো। সোশ্যাল মিডিয়ার কথা ছেড়ে দিন, যেখানে রাজনৈতিক পার্টির নেতারা অশালীন কথাবার্তা বলে বেড়াচ্ছে, প্রত্যেক দিন নানান রকমের অভিযোগ করছে, মিটিংয়ে যেসব কথা বলে, সেসব মানে এই এই সরকারের আগে, তৃণমূল সরকারের আগে আমরা তো চিন্তাই করতে পারতাম না। সোশ্যাল মিডিয়া ছেড়ে দিন, পলিটিশিয়ানরাই তো এরকম কথা বলে, পলিটিশিয়ানরাই এখন ট্রোল হয়ে গেছে। অনেকে তো মনে করেন পলিটিশিয়ানরা, বিশেষ করে রাজনীতিবিদরা, ভাইরাল হতে অত্যন্ত পছন্দ করেন, প্রচারে আলোয় থাকতে। হ্যাঁ, কার না ভালো লাগে। এখন রাজনৈতিক ক্যাম্পেইনে সোশ্যাল মিডিয়া তো খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে না। আর তাছাড়া দেখুন, এই লাইক ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে, আমি আপনি সবাই, হুম আমি যদি 25টা লাইক পাই টুইটারে, বা 250টা লাইক পাই ফেসবুকে, আমার একটা মানে খুব একটু কলার কৃতিত্ববোধ উঁচু মনে করে হয়, খুব চলার খুব মতোই। খুব খুশি লাগে। এবং এরা রাজনীতিবিদরা তো, এরা সারাক্ষণ পাবলিকের থেকে মানে রেকগনিশন চাইছে। এটাই তাদের কাজ। আমি আর আপনি অতখানি রেকগনিশন পেলাম কি না অচেনা লোকের কাছ থেকে, তাতে আমাদের খুব একটা কিছু যায় আসে না। এদের যায় আসে, এটাই তাদের ক্যারিয়ার। কিন্তু সন্দীপবাবু, এখানেই না আমার আশ্চর্য লাগে। ধরুন, সাংবাদিকতায় যেদিন প্রথম এসেছি, সেদিন থেকে সিনিয়ররা আমাদের বারবার করে বলতেন, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মাননীয় স্পিকার, প্রধান বিচারপতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের, এমনকি জেলা কোর্টেরও বিচারপতি, এই সমস্ত ক্ষেত্রে সাংবিধানিক পদ এবং আমাদের গণতন্ত্রে এই সমস্ত পদে যারা রয়েছেন, তারা শুধু ব্যক্তি নন, তারা সিম্বল, অর্থাৎ তারা কোথাও একটা আমাদের দেশের প্রতীক। এসব বিষয়ে খুব সাবধানে রিপোর্টিং করো বাবা, সবসময় বলতেন। আমার মনে আছে রাষ্ট্রপতির ভাষণ শুনতে গেছি,
পাগলের মতো সব টুকছি আর রেকর্ড করছি, যদি কিছু বাদ পড়ে যায়। কোথাও কি মনে হচ্ছে যে এই যে মহামান্য রাষ্ট্রপতি, রাজ্যপাল, এই সাংবিধানিক পদগুলোকে ক্রমশ লঘু করে ফেলা হচ্ছে? কারণ আমি আপনাকে বলবো, আপনার নিশ্চয়ই মনে আছে যে এই রাষ্ট্রপতির বিতর্কের পরেই কিন্তু আরও একটি বিতর্ক আছড়ে পড়েছে বঙ্গদেশে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে প্রাক্তন রাজ্যপাল অর্থাৎ সিভি আনন্দ বোস, তার চলে যাওয়া, পদত্যাগ করা এবং নতুন রাজ্যপালের নিয়োগ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু রাজনৈতিক সংঘাত এবং তিনি উক্তি করেছেন, আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে সাংবিধানিক পদগুলো নিয়ে, সেই পদের নিয়োগ নিয়ে এইভাবে যে মন্তব্যগুলো করা হচ্ছে, কোথাও কি আমাদের এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে? জটিল করে তুলছে কিনা জানি না, কিন্তু এটা উম, পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনি যে বললেন যে এগুলো পদ, সাংবিধানিক পদ, সেই সাংবিধানিক পদগুলোকে মমতা ব্যানার্জি আদৌ কোনো মর্যাদা দিচ্ছেন না বা দিতে রাজি নন। খুবই দুঃখের ব্যাপার এটা। কোথাও কি আপনার মনে হয় যে এই সমস্ত পদগুলো তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, যে ফেডারেল গভর্নমেন্ট স্ট্রাকচারের কথা বা ফেডারেল সিস্টেমের কথা বারবার করে বলেন, যুক্তরাষ্ট্র কাঠামোতে এটা করা যায় না, ওটা করা যায় না, কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না। সেখানে কি আপনার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন যে রাজ্য সরকার চলছে পশ্চিমবাংলায় 2011 সাল থেকে, কোথাও এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে যে শিষ্টাচার মানা উচিত তা বারবার লঙ্ঘিত হচ্ছে? লঙ্ঘিত তো হচ্ছেই। দেখুন, সহজ কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি পারতেন তাহলে আজকে উনি একটি স্বাধীন রিপাবলিক অফ পশ্চিমবঙ্গ তৈরি করে ফেলতেন। সেটা পারছেন না। অতএব উম, মানে যতখানি করা যায়, সংবিধানের পরিকাঠামোকে যতখানি মানে একটু বাঁকিয়ে চুরিয়ে কিছু একটা করা যায় পাওয়ারে থাকার জন্যে, সেটা উনি করছেন। দেখুন, সত্যিভূষণবাবু, আমি একা তো আমি মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো এরকম ক্যারিসমেটিক রাজনৈতিক নেত্রীকে দোষ দেব না। তার কারণটা হচ্ছে, ইডি থেকে শুরু করে, মানে ইডি রেড চলছে, সেখান থেকে ধরুন আমি আপনি যদি ফাইল নিয়ে চলে আসতাম, হ্যাঁ, আমাদের তো বোধহয় ছাড়তো না। কোথাও কি মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ঘটনা হোক বা আপনি ধরুন ইডির রেড হোক, কোথাও কি মনে হচ্ছে যে কেন্দ্র সরকার আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়? ভয় পায় কিনা জানি না, কিন্তু এটা আমাদের, এটা আমরা অস্বীকার করতে পারি না যে এত যে সিবিআই ইনভেস্টিগেশন, ইডি ইনভেস্টিগেশন এত বছর ধরে চলছে। প্রথমে যখন খবরের কাগজে বা টিভি চ্যানেলে খবর আসে, কোর্টে যায়, ব্যাপারটা কোর্টে যায়, তখন খবরের কাগজ পড়ে তো মনে হয় ইংরেজিতে যাকে বলে ওপেন অ্যান্ড শাট কেস। বছর পর বছর চলে গেল, কিছুই তো হলো না, কেউই তো জেলে যায়নি। কয়েকজন মিনিস্টার জেলে গিয়েছিলেন, তারাও তো সব ছাড়া পেয়ে এখন বাড়িতে আরামেই বসে আছেন। এটার এক্সপ্লেনেশন কি আমি ঠিক জানি না। কোথাও মনে হচ্ছে অ্যাবাভ দ্য লজ? হওয়া তো উচিত নয়, কিন্তু কিছুই তো হচ্ছে না। হুম এসব বলে তো মমতা বন্দ্যোপাধ্যায় এসব কাজকর্ম করে তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়াচ্ছেন এবং রোজই নতুন কিছু একটা বলছেন। এই গত 9 তারিখ উনি বললেন, আমরা আছি বলেই তোমরা ভালো আছো। আমরা যদি 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য নজর সরিয়ে নিই, একটা কমিউনিটির লোক এসে 1 সেকেন্ডে তোমাদের 12টা বাজিয়ে যাবে, 12টা বাজিয়ে দেবে। বিজেপিকে ভোট দিলে তোমাদের সবার 12টা বাজবে। এই ধরনের মানে কথা কেউ বলে? মানে আমি আপনি বললে মানে ঘন্টাখানেকের মধ্যে পুলিশ আমাদের বাড়িতে চলে আসতো। উনি তো বলে বেরিয়ে যাচ্ছেন, কেউ কিছু করছে না। আমি এখানে আবার ফিরে আসব। দেখুন, আদিবাসী সমাজ থেকে উঠে আসা দৃষ্টান্ত বা নজির তৈরি করা
মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার প্রতি অসৌজন্যতা। আবার একটি বিশেষ সম্প্রদায়কে উল্লেখ করে ভয় দেখানো যে আমি না থাকলে তোমরা কিন্তু তাদের দ্বারা পরিবৃত হয়ে যাবে, অর্থাৎ আক্রমণ থেকে তোমাদের আমি রক্ষা করব, আমি ত্রাতা। আবার আপনি দেখুন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ছোট ঘটনা বলে উল্লেখ করা, এই সমস্ত কিছু যদি আমরা পর পর আপনি যদি বসান, তাহলে কি কোথাও মনে হচ্ছে যে ভারতবর্ষে যে আমরা গর্ব করি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং আমরা সবাই একসঙ্গে থাকার কথা এবং একসঙ্গে বেড়ে ওঠার কথা বলি, তার পরিপন্থী অর্থাৎ ভারতবর্ষের যে মূল আদর্শ, তার পরিপন্থী একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে? হ্যাঁ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য উম, ঠিক আছে, কিন্তু মানে ওনার অনেক পলিসি এবং কথাবার্তা এবং উম, যেভাবে উনি নিজের মিনিস্টারদের সিলেক্ট করেন বা অন্যান্য পদে যাদের বসান, বা বাজেটে যে ধরনের টাকা ডিফারেন্ট সেক্টরে অ্যালট হয়, যে কোনো লোকের মানে সাধারণ বুদ্ধি থাকা লোকের মনে হবে যে উনি সমাজটাকে অ্যাকচুয়ালি ভাগ করার চেষ্টা করছেন। সমাজের একটি পার্টিকুলার সম্প্রদায় উনি ভোট ব্যাংক করার চেষ্টা করছেন, করেও হয়তো ফেলেছেন। বাকি যারা রয়ে গেল তাদের মধ্যেও যতখানি ভাগ টাগ করা যায় উনি করে যাচ্ছেন। এটা দেখুন, এটা কোনো নতুন রাজনৈতিক স্ট্র্যাটেজি তো নয়, সে ব্রিটিশদের সময় থেকে চলে আসছে। ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল বিভিন্ন পলিটিক্যাল পার্টি সব জায়গাতেই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অন্যদের থেকে কিছুটা বেটার করেছেন এবং আরও সফলভাবে করেছেন এতদিন অবধি। তাহলে পরপর যদি আমরা দেখি, রাষ্ট্রপতির প্রতি প্রোটোকল ভঙ্গ করার অভিযোগ, রাজ্যপাল নিয়োগ নিয়ে তির্যক মন্তব্য, এবং সবশেষে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের কথা উল্লেখ করে আরেকটি সম্প্রদায়কে বলা আমি ত্রাতারূপে থাকবো, আমি না থাকলে সমূহ বিপদ। তাহলে এই পরপর তিনটে যদি ঘটনা আমরা দেখি অতি সাম্প্রতিককালের, এই ঘটনাটা তাহলে কিসের বার্তা দিচ্ছে? এটার কি প্রভাব থাকবে বিধানসভা নির্বাচনে? দেখুন, নির্বাচনের ফলাফল কী হবে সে তো আমি বলতে পারি না, কিন্তু এইসব ঘটনা যে ঘটছে তার কিছু তো একটা প্রভাব হবে ভোটারদের মনের মধ্যে, যে এই ভদ্রমহিলা মমতা বন্দ্যোপাধ্যায় রোজই কিছু না কিছু একটা করছেন। আপনাকে একটা জিনিস বলি, এই যে রাষ্ট্রপতির প্রোটোকল ভাঙা হলো, তো মমতা বন্দ্যোপাধ্যায় তার এই নিয়ে যখন কন্ট্রোভার্সিটা শুরু হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে রাষ্ট্রপতির অফিস থেকে কনফিডেন্সিয়াল উপরে লেখা আছে বোল্ড লেটার্সে, মিনিট বাই মিনিট আইটিনারি অফ রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, পুরো আইটিনারি ইনক্লুডিং কতগুলো ইনোভা, কোন ইনোভাতে কে যাচ্ছে এটসেট্রা। আপনি চিন্তা করতে পারেন, এটা প্রোটোকলের থেকে বেশি এটা তো সিকিউরিটির ব্যাপার। একটা গভর্নমেন্টের ডকুমেন্ট প্রত্যেক পাতায় উপরে লেখা আছে কনফিডেন্সিয়াল, সেটা আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সার্জেই বুবকার যেমন একমাত্র রাইভেল পোল ভল্টে ছিল সার্জেই বুবকা নিজেই, মমতা ব্যানার্জি প্রতিদিনই মানে নিজের সাথেই কম্পিট করে যাচ্ছে। তারপরে আপনি বলছেন পোল ভল্টার বুবকা, সার্গেই বুবকা, যেমন আমরা শুনতাম এটা বিশ্ব রেকর্ড, পরের দিন শুনলাম নিজেই নিজের রেকর্ড ভাঙছেন। আপনি বলছেন এক্ষেত্রে রেকর্ড ভাঙার একটা প্রতিযোগিতা নিজের সঙ্গে নিজের চলছে। নিশ্চয়ই, আমার তো তাই মনে হয়। আচ্ছা, আমরা যদি একটু উল্টোভাবে দেখি, যে দেখুন প্রোটোকল ভঙ্গের সমস্যাটা আপনি যেভাবে বললেন, আপনি তো একেবারে নস্যাৎ করে দিচ্ছেন যে এটা প্রশাসনিক গাফিলতি নয়,
কিন্তু আমরা যদি পশ্চিমবাংলায় দেখি প্রশাসনিক ক্ষেত্রে তো একের পর এক গাফিলতি দেখেছি। আজকে দেখুন এসএসসি মানে ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্ক্যাম দিয়ে আপনি গুগলে সার্চ করলে মানে এত নথি বেরোবে, এত ঘটনা বেরোবে, আমার মনে হয় না অন্য কোথাও এত কিছু ঘটনা ঘটেছে। আবার দেখুন আমাদের এখানেই তো আমরা জানি চিট ফান্ডের মতো ঘটনা ঘটেছিল এবং সেখানে লক্ষ, লক্ষ মানুষের সঞ্চয় চিরদিনের মতো আ তাদের সমস্ত কিছু গেছে। যা গেছে তা গেছে আরকি। এত বড় কেলেঙ্কারির পর আপনি কি বলবেন শুধু এটা রাজনৈতিক অ্যা মানে রাজনৈতিক কারণ? একটা কোথাও মনে হচ্ছে না যে গত কয়েক দশকে পশ্চিমবাংলা প্রশাসন পুরো ভেঙে পড়েছে? দেখুন, আ প্রথম কথা হচ্ছে যে এই যে এসএসসি স্ক্যাম হলো, হুম? ২৬,০০০ শিক্ষকের এখন হাইকোর্টের আদেশে ২৬,০০০ শিক্ষকের চা চাকরি গেছে। এটা তো শুধু শিক্ষা বিভাগের কথা হচ্ছে। মোটামুটি আমাকে লোকজন যা বলে, কলকাতায় যারা থাকে, পশ্চিমবাংলায় যারা থাকে, যারা সরকারি চাকরি করে, আ তারাই আমাকে বেশ কয়েকজন বলেছে যে আজকাল সরকারি চাকরি পেতে হলে বা সরকারি মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকতে হলে একটু উম ঘুষ দিতে হয়। হুম? অত্যন্ত মেধাবী যদি আপনি না হন, তাহলে ঢোকা শক্ত, একটু পুল দরকার। সত্যি মিথ্যা জানি না, কিন্তু কলকাতার সমস্ত লোক এইটা বলে। আপনি আইনশৃঙ্খলা দেখুন, পশ্চিমবাংলার থেকে বেশি এত কম্প্রোমাইজড পুলিশ ফোর্স আমার মনে হয় না ভারতবর্ষে আছে। পুলিশের কর্তব্য হচ্ছে মানুষকে রক্ষা করা, তাদের সেফ এবং সিকিউর রাখা। কিন্তু কিন্তু পশ্চিমবাংলার পুলিশ তো আমার মনে হয় মানুষের জন্য কাজ করে না, তারা তৃণমূল কংগ্রেসের জন্যই কাজ করে। কিছুটা তো ভেঙে পড়েছেই পশ্চিমবাংলার প্রশাসন ব্যবস্থা। আপনার কি কোথাও মনে হচ্ছে যে একদিকে যেমন প্রশাসনিক ক্ষেত্রে আপনি বললেন যে রাজনৈতিকভাবে হুম। যাকে আমরা ইংরেজিতে বলি মোটিভেটেড হয়ে গেছে প্রশাসন, আবার অন্যদিক থেকে এই যে রাজনৈতিক ব্যাখ্যা চাওয়া বা এই রাজনৈতিক জবাবদিহিটাও তৃণমূল কংগ্রেসকে দিতে হবে মানুষকে। আশা করি মানুষ সেই জবাবগুলো চাইবে এবং নির্বাচন তো আসছে। আশা করি নির্বাচনের ক্যাম্পেইন যখন পুরোপুরি শুরু হবে, যখন ফাইনাল কাউন্টডাউন, ফাইনাল স্টেজে আমরা পৌঁছবো, আশা করি পশ্চিমবঙ্গের জনগণ কিছু শক্ত শক্ত প্রশ্ন করবে। কারণ এটাই করার সময় যখন নির্বাচন আসে, তারপরে প্রশ্ন করার সময় চলে যায়। অর্থাৎ এই ৫ বছর আমরা ছোটবেলা থেকে যে কথা শুনে এসেছি, এই ৫ বছরে একবারই জনগণের হাতে ক্ষমতা থাকে হ্যাঁ। এবং সেখানে রাজা, উজির থেকে পথের ভিখিরি প্রত্যেকের সেখানে সমান মর্যাদা, অর্থাৎ একটা করে ভোট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, এই যে ধরুন ইডির যখন তল্লাশি চলছিল, তখন তো সেখানে যাওয়া হয়েছিল এবং যেটা ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় এজেন্সি এমনকি কোনো পুলিশও যদি ইনভেস্টিগেশন করে উর্দিপরোহিত অবস্থায়, সেখানে অন্য কেউ যেতে পারেন না, তিনি যতই শক্তিধর হন না কেন। কিন্তু সেক্ষেত্রে তো কোথাও একটা প্রেসিডেন্ট তৈরি হলো যে এরকম করা যায়। আবার দেখুন, আপনার খুব স্পষ্ট মনে আছে যে সারদার সময় সিবিআই তৎকালীন নগরপাল, এখন রাজ্যসভা মাননীয় সদস্য রাজীব কুমার, তখন সিপি, তার যখন আ আ নগরপালের বাড়িতে সিবিআইরা গেল, তখন কার্যত কলকাতা পুলিশ সিবিআইকে চ্যাংদোলা করে পার্কস্ট্রিট থানায় নিয়ে চলে গেল। আর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে পড়লেন। এবং শেষ পর্যন্ত তো কাজে দিল, কিছু হলো না। সুতরাং কোথাও কি মনে হয় না যে এই যে ইডির কাজে হস্তক্ষেপ করা বা সিবিআইকে চ্যাংদোলা করে নিয়ে চলে যাওয়া, ধর্ণা মঞ্চে বসে পড়া, এই ফর্মুলাটা, এই স্ট্র্যাটেজিটা রণকৌশল হিসেবে দারুণভাবে পরীক্ষিত? হ্যাঁ, এবং আপনি তো বললেন কাজ তো করছে এই স্ট্র্যাটেজিটা। কারণ কিছুই তো হলো না। হুম? এই যে উনি
পুলিশ কমিশনারের সাথে বসে, বা আমি ঘুরিয়ে বলছি, একটা পুলিশ কমিশনার সে একটা কেন্দ্রীয় এজেন্সির এগেনস্টে মুখ্যমন্ত্রীর সাথে মেট্রো সিনেমার ফুটপাতে বসে ধর্ণা দিচ্ছে, এ ভাবা যায় না। এ নিজে একটা সেন্ট্রাল সার্ভিসের অফিসার, সে কি করে ফুটপাতে বসে ধর্ণা দেয়? এবং চিফ মিনিস্টার সাথে লোকে কিভাবে তাহলে বিশ্বাস করবে যে এই লোকটা সত্যি মানে পুলিশের যা কর্তব্য সেই সব করবে কি না? এ তো দেখাই যাচ্ছে এ একজন পার্টি যা বলে তাই করে। আর এটা তো পুরনো ইতিহাস, জ্যোতিবাবুর সময় থেকে চলে আসছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলাকে স্টেপ মাদারলি ট্রিটমেন্ট দেয়, সৎমারা যেমন ছেলে মেয়েদের দেয়। আমাদের টাকা দিচ্ছে না, অন্যায়, অবিচার, অবরোধ, সংবিধান বিপদে, মমতা ব্যানার্জি সেই সব চালিয়ে যাচ্ছেন। এবং বাঙালির ইতিহাস যদি দেখেন, আমরা 150 বছর ধরে সেন্টারের এগেনস্টে, মানে দিল্লির বিরুদ্ধে, সে আপনি অনুশীলন সমিতি বলুন বা প্রতাপাদিত্য বা মডার্ন যুগে অনুশীলন সমিতি বা চিত্তরঞ্জন দাস, অরবিন্দ, সুভাষ বোস ইত্যাদি, তো এই স্ট্র্যাটেজিটা কাজ দেয়। অন্তত বাঙালির কিছু না হোক আবেগ সঞ্চারিত করে যে কিন্তু এখানেও কি কোথাও গন্ডগোল হচ্ছে যে নেতাজি সুভাষ বোস বা চিত্তরঞ্জন দেশবন্ধুর কথা বলছিলেন, অথবা আপনি তার আগে অনুশীলন সমিতির কথা বলছিলেন, বা তারও আগে প্রতাপাদিত্য, সেখানে বাঙালির আবেগ ছিল, সেখানে বাঙালির কোথাও যেন সেই মর্যাদা লড়াইয়ের এবং বাঙালির নিজেকে স্বতন্ত্র ভাবা নয়, কিন্তু নিজের আত্মমর্যাদার জন্য জীবন বলিদান করতে গিয়েছিল। কোথাও কি সেই আবেগকে সঞ্চারিত করে এসব ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক চরিতার্থ, অর্থাৎ রাজনৈতিক স্বার্থই চরিতার্থ করা হচ্ছে? দুটো জিনিস হচ্ছে, রাজনৈতিক স্বার্থ তো চরিতার্থ হচ্ছেই, কারণ বাঙালি অনেকখানি আবেগে চলে। দুই, বাঙালির যে দোষ বা পশ্চিমবাংলার সরকারের যে দোষ, সেই দায়টা পুরো শিফট হয়ে যাচ্ছে দিল্লিতে। দেখো, আমরা তো করতে চাই, ওরা দিচ্ছে না। ওরা কারা? ওই যারা দিল্লিতে বসে আছে। দেখো, আমাদের হাত পা বাঁধা, কিচ্ছু হাত পা বাঁধা ফাঁধা নেই। জ্যোতিবাবুর সময়ও যত টাকা দিল্লি পাঠাতো, বামফ্রন্ট খরচই করতে পারতো না, সেই টাকা দিল্লিতে ফেরত যেত। আপনার হয়তো মনে আছে, লেট 80 দশকে বা 90-এর শুরুতে জ্যোতিবাবুর গভর্নমেন্ট বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট করব। তো যাই হোক, আবার কেন্দ্রের সাথে ঝগড়াঝাঁটি, এই সেই, টাকা ফাঁকা আসছে না কেন্দ্র থেকে। আসলে জ্যোতিবাবু তো তাই বললেন, উনি বললেন রক্ত দিয়ে বক্রেশ্বর করব। হাজার হাজার লোক, প্রচুর ব্লাড ব্যাংক, সরকারি ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে চলে এলো। রক্ত দিয়ে কখনো পাওয়ার প্রডিউস হয় পৃথিবীতে কেউ শোনেনি। মানে লুইস ক্যারলও শুনলে অবাক হয়ে যেতেন, বা সুকুমার রায়। এবং তারপরে দেখা গেল সেই রক্ত স্টোর করার জায়গা নেই, তো ওই রক্তের 90% অ্যাকচুয়ালি ফেলে দিতে হলো। কি হলো? রক্ত দিয়ে বক্রেশ্বর করব, কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না। বাঙালি আবেগে হাজার হাজার লোক, হয়তো কয়েক লক্ষ লোক গিয়ে রক্ত দিয়েও এলো। তাহলে কোথাও কি বাঙালি যুক্তির থেকে আবেগকে প্রাধান্য দিচ্ছে? যুক্তি তর্ক গপ্প, হ্যাঁ, আবেগকে তো প্রাধান্য দিচ্ছে। এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন আপনাকে আমার করতেই হবে। দেখুন, রাজীব কুমার যখন নগরপাল, তখন সিবিআই এর হানা, সিবিআই অফিসারদের পরিণতি, শোচনীয় পরিণতি, তাদের চ্যাংদোলা করে পার্কস্ট্রিট থানা নিয়ে চলে গেল, এবং শাহ পর্ষদ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে পড়লেন। এবং পরবর্তীকালে আমরা যদি সিনেমার ভাষায় বলি কাট টু, বিধানসভায় আমরা সার্টিফিকেট হাতে রাজীব কুমারকে দেখলাম
তিনি রাজ্যসভার, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আইনসভার আগামী 6 বছরের জন্য সদস্য হলেন। হুম হুম তাহলে এই ইতিহাস থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নেবে যে এভাবে চললেই তাহলে দাঁড়ানো যায়, ক্ষমতা লোপ করা যায়। হ্যাঁ, নিশ্চয়ই অনেকেই সেই শিক্ষাটাই নেবে। যে উম, যে কাজ করতে আমি একসময় উর্দি পড়েছিলাম, উম, আমার যা ডিউটি সেইটা করে আমার যত না লাভ হবে, মুখ্যমন্ত্রীকে খুশি রেখে সারা জীবন আরামসে কেটে যাবে। ফিউচার প্ল্যানিং। এবং মুখ্যমন্ত্রীও পুরস্কার দিয়েছেন, এ আমার জন্য কাজ করেছে, পুরস্কার দরকার। হ্যাঁ, কিন্তু এটা বিপজ্জনক ব্যাপার যে অনেকেই অনেকেই এই নিদর্শনটা দেখে যে এইভাবেই জীবনে এগোতে হবে, সেটা বিপজ্জনক ব্যাপার। আপনি কি বলছেন সত্যি বিপজ্জনক? উন্নতি দেখছে তো লোকে। তা ঠিক। হ্যাঁ, ওনার তো উন্নতি হচ্ছেই, রাজীব কুমারের তো উন্নতি হচ্ছেই। আমার আপনার বা সাধারণ বাঙালির কি হলো? সারদা কেস, নারদা কেস, রোজ ভ্যালি কেস, এই সেই সমস্ত কিছু, এসএসসি ফেসএসসি, যত রাজ্যের মানে খুন খারাপি, ধর্ষণ, গণধর্ষণ, সিন্ডিকেট, কাটমানি, কয়লা, বালি, গরু, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সব জায়গায় রাজীব কুমারের তো উন্নতি হলো, আমাদের তো হলো না কারুরই। কোথাও কি মনে হচ্ছে 2024-এ আরজিকর মেডিকেল কলেজের ঘটনা, আমি এই ঘটনার কথা আরও তুলছি এই কারণে, আপনি নিজেই বললেন আপনিও খবর পেয়েছেন, যে পরীক্ষায় পাশ করা অথবা মেডিকেল কলেজে গবেষণাপত্র দেওয়ার ক্ষেত্রে লিখতে হবে না, টাকা পয়সা দিলেই হবে আর কি, এবং পরীক্ষায় কে পাশ করবে কে ফেল করবে সব কিছু সিন্ডিকেটের মাধ্যমে হতো, সবই বেরিয়ে এসেছে। এবং আরজি করের যে ঘটনা সেটা তো ভয়াবহ ঘটনা, গোটা দেশ কেন গোটা পৃথিবী জেনে গেছে। কোথাও কি মনে হচ্ছে যে এগুলো এগুলো এই সমস্ত ঘটনা, অপরাধ তো থাকবেই যে কোনো সমাজে, এটাকে কি একটা বিচ্ছিন্ন অপরাধের ঘটনা মনে হয় আপনার? নাকি আপনার মনে হয় যে একটা বিরাট আমরা ব্যর্থতা দেখছি, সেটা প্রশাসনিক হতে পারে, সেটা রাজধর্ম পরিচালনার ক্ষেত্রে হতে পারে, তারই একটা কোথাও যেন উপসর্গ হয়ে দেখা দিয়েছে? দেখুন, পশ্চিমবাংলার প্রশাসনের পরিকাঠামোটায় অনেকখানি ঘুণ ধরে গেছে, সত্যি কথা বলতে কি। এসএসসি স্ক্যাম এবং আরজি করে যা হয়েছে, আর কাটমানি আর সিন্ডিকেট, এগুলো সব কিন্তু মানে এগুলো কোনো একদম মিউচুয়ালি এক্সক্লুসিভ ব্যাপার নয়, এদের সবার একের মধ্যে এক কানেকশন আছে। পুরো সমাজ ব্যবস্থার মধ্যেই, পুরো গভর্নেন্স সিস্টেমের মধ্যেই মানে এক ধরনের ঘুণ ঢুকে গেছে। আমি গত 3 মাসে, আমি তো দিল্লিতে থাকি, আমি গত 3 মাসে পার্সোনাল কাজে আমার কলকাতায় 20-25 দিন থাকতে হয়েছে। সেই 20-25 দিনে আমি সমাজের নানান লেভেলের লোকের সাথে অনেক কথা বলেছি। মাল্টিন্যাশনাল কোম্পানির চিফ এক্সিকিউটিভ থেকে শুরু করে বাড়ির কাজের মেয়ে অবধি, প্রচুর উবার ড্রাইভার, মধ্যবিত্ত লোক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। একজনের কাছ থেকেও আমি কিন্তু কিছু পজিটিভ শুনলাম না। সবাই বলছে অবস্থা খারাপ। লোকের মধ্যে একটা মানে যে আশার আলো থাকার কথা, সেই আশার আলোটা আমি দেখলাম না। মানে প্রতিবারই কলকাতা যাই, লোকজনের সাথে কথা বলি এবং একটুখানি মুষড়ে পড়ি যে উম, উম, মানে কোনো কোনো পজিটিভ কিছু কেউই আমাকে বলতে পারে না। আছে নিশ্চয়ই পজিটিভ, কিন্তু জেনারেল ওপিনিয়ন হচ্ছে যে কিচ্ছু হচ্ছে না এবং কিছু হবে না। দেখুন না, আরজি করের ঘটনার আগে সন্দেশখালির ঘটনা, সেটাও গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। এবং এই যে সন্দেশখালির ঘটনা, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না যে অভিযোগটা সেটা কিন্তু একটি সমাজ ব্যবস্থার ক্ষেত্রে বা
আমি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, হুম। একটা সমাজে যদি এই ধরনের ঘটনা ঘটে, নারী নির্যাতন, নারীদের ওপর দলবদ্ধভাবে নির্যাতন এবং এবং বছরের পর বছর চলেছে। এবং সুসংগঠিতভাবে, যাকে আমরা অর্গানাইজড ক্রাইম বলি, এইভাবে যখন চলছে, এগুলো কি সত্যি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া হতে পারে? মানে একদম আরজি করের ঘটনা হতে পারে, সন্দেশখালির ঘটনা হতে পারে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তো আছে। নিশ্চয়ই আছে, নইলে কি করে হতে পারে? সন্দেশখালিতে বছরের পর বছর এইভাবে আপনি যেটা বলছেন, মানে প্ল্যান করে সংগঠিত হয়ে এইভাবে যে নারী নির্যাতন চলেছে, এটা কেউ জানতো না? এটা সম্ভব? এবং তারপরে শেখ শাহজাহান, পুলিশ তাকে 50 দিন ধরতেই পারছে না, তারা জানে না শেখ শাহজাহান কোথায়। এসব কি কোনো বিশ্বাসযোগ্য ব্যাপার? এসব রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া হতে পারে না। আমি এবার চলে যাব অর্থনৈতিক প্রশ্নে, কিন্তু তার আগে এতক্ষণ ধরে যা আলোচনা করলাম, সেক্ষেত্রে ধরুন আমরা সন্দেশখালি ধরলাম, আরজি করের ঘটনা ধরলাম, আমরা রাষ্ট্রপতির মাননীয়া দ্রৌপদী মুর্মুর প্রোটোকল ভঙ্গের অভিযোগের কথা ধরলাম, আমরা রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে তির্যক বক্তব্য ধরলাম, আমরা ইডি থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন যে তল্লাশিগুলো হয়েছে, আসলে শেখ শাহজাহানের ক্ষেত্রেও তো সব কিছু বেরিয়ে এলো তারপরেই। সেখানেও তো কোথাও একটা তল্লাশি করা বা পুলিশি কাজে বা এজেন্সির কাজে, আইন রক্ষকের কাজে বাধা দেওয়া হয়েছিল। আমরা যদি এই সমস্ত ঘটনাগুলোকে পর পর করে বসাই, কথায় বলে না অল রোডস লিড টু রোম, তাহলে এই সমস্ত ঘটনাগুলো কোন দিকে, কোন অভিমুখে এগোচ্ছে? কাকে বা কাদের আপনি কাঠগড়ায় দাঁড় করাবেন? দেখুন, উত্তরটা তো উম, সবাই জানে। হুম আহ, ওই ইংরেজিতে একটা কথা আছে না, বাক স্টপস হিয়ার। শেষ পর্যন্ত বাক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের টেবিলেই গিয়ে থামা উচিত। কারণ ভালো কাজের সমস্ত ক্রেডিট তো উনিই নেন। তাহলে যা কিছু খারাপ হচ্ছে তার দায়ও দোষটা নিতে হবে। দোষ দায় তো ওনারই হওয়া উচিত। আর এত কিছু হচ্ছে, হুম উনি তো সবই জানেন, কিন্তু কারোর তো কোনো শাস্তি হচ্ছে না, আমি তো দেখিনি। এবার আমি একটু আপনার পূর্বাশ্রমে চলে যাচ্ছি। আমি পূর্বাশ্রম বলতে গেলে ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের অন্যতম সেরা আইআইটি খড়গপুর এবং আপনার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা, অর্থাৎ আইআইএমসি, অর্থাৎ আমাদের জোকার কথা, সেখানকার বন্ধু বান্ধবদের সঙ্গে কি এখনো কথাবার্তা হয়? হ্যাঁ, হ্যাঁ। প্রতিনিয়ত হুম, হুম, কথাবার্তা হয়। হুম। তারা তো এই মুহূর্তে দেশে এবং বিদেশে বিভিন্ন বাণিজ্য এবং মানে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার একদম দণ্ডমুণ্ডের কর্তা সব আপনার বন্ধুরা। হ্যাঁ, বড় বড় চাকরি করছে। দেখুন, একটা প্রতিবেদন অনুযায়ী আমরা সবাই জানি ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেশ কিছু কোম্পানি, সংখ্যাটা কম নয়, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। ৬,৫০০-এর বেশি, ৬,৫০০-এর বেশি কোম্পানি চলে গেছে। এটা কি রাজনৈতিক অস্থিরতার লক্ষণ? যে রাজনৈতিক অস্থিরতার জন্য মানে আর্থিক স্থিতাবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যে? নিশ্চয়ই হচ্ছে। দেখুন, মমতা ব্যানার্জি পাওয়ারে এলেন কিভাবে? সিঙ্গুর আর নন্দীগ্রামের উপরেই তো ক্যাম্পেইনটা বেস করে। সিঙ্গুর আর নন্দীগ্রামে যা হলো, তারপরে ধরুন কোন বড় ব্যবসায়ী সাহস করে পশ্চিমবাংলায় এসে সে পুঁজি লাগাবে? তার তো ভয় করবেই। পশ্চিমবাংলায় রিস্কি। হুম আহ, ঠিক আছে, ধরুন উম, লোকে বলে যে নরেন্দ্র মোদী যেহেতু গুজরাটি, সেজন্য গুজরাটে এত ইনভেস্টমেন্ট হচ্ছে। কিন্তু অপোজিশন পার্টি তো অনেক স্টেটে আছে। তামিলনাড়ুতে অসাধারণ ইনভেস্টমেন্ট হয়, বিশাল ইনভেস্টমেন্ট, বিশেষ করে অটোমোবাইল সেক্টরে। সেই সব কী করে হচ্ছে? মমতা ব্যানার্জি মাঝে মাঝে এই প্রতি বছরই বিরাট একটা মিটিং করেন, গ্লোবাল ইনভেস্টার্স এই সেই, লোকে এসে ভালো ভালো কথা বলে যায়,
হ্যাঁ, 15,000 কোটি টাকা লাগাচ্ছি, 12,000 কোটি টাকা ইনভেস্ট করছি, খুব একটা কিছু আসে না। কথার কথা, উনি ডেকেছেন একজন পাওয়ারফুল রাজনীতিক, কখন কি কাজে এসে যায়, এসে একটু ভালো কথা বলে দেওয়া যাক। অ্যাকচুয়াল পকেট থেকে টাকা বার করা খুব কম লোকই করেছে আমি যতদূর জানি, এবং করার কথা ভাবছে। আমি একবার একটু কয়েক দশক পেছনে ফিরে যাই। আমরা জানি প্রায় ৩ দশকের বেশি সময় ধরে বামেরা শাসন করেছে পশ্চিমবঙ্গ, এবং সেই সময় একটা খুব বড় অভিযোগ ছিল কথায়, কথায় বন্ধ ডাকা, এবং সেখানে বিভিন্ন শ্রমিক আন্দোলন, সেই আন্দোলনকে অহেতুক, অযথা মালিকের পক্ষে খেপিয়ে তোলার অভিযোগও শোনা যায়। এবং এই সমস্ত কারণে অনেকে বলেন সেখানে শিল্পের সংস্কৃতি নষ্ট হচ্ছিল। তারপর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী হলেন। কিন্তু একদিনের জন্যও তো বন্ধ করতে দেননি, এবং সত্যি কথা বলতে গেলে শাসকের বন্ধ ছাড়া বাংলায় বন্ধ কখনো সফল হয় না। সেটা বাম আমলেও হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই দাবিটা করতেই পারেন কৃতিত্বের, যে আমি একটা কর্মদিবসও নষ্ট করতে দিইনি। তা সত্ত্বেও পশ্চিমবাংলার শিল্প সংস্কৃতির এই হাল কেন? কোথাও কি তাহলে সিন্ডিকেট, তোলাবাজি, অর্থাৎ একদিকে যেমন একটা কোথাও লাভ বা আশার আলো দেখতে পেয়েছিলাম, কর্মদিবস বন্ধ নয়, হুম অন্যদিকে সুসংগঠিতভাবে হুম অর্গানাইজড ক্রাইমের মতো হুম তোলাবাজি, সিন্ডিকেট, হুম যতটুকু লাভ হওয়ার কথা ছিল আরও বেশি, সেই পাটিগণিতের পুরনো বাঁদরের অঙ্ক কেসি দাসের, যতটা তেল চকচকে বাঁশে উঠছিল বাঁদর, তার থেকে অনেক বেশি নেমে গেল। হ্যাঁ, উম, এইসব তোলাবাজি, সিন্ডিকেট, এইসব ডেফিনেটলি একটা কারণ যে ব্যবসা বাণিজ্য আসছে না। আর দেখুন, এই একটাও কর্মদিবস আমি বন্ধ করিনি। আগে তো পুজোর সময় 4 দিন সরকার বন্ধ থাকতো, এখন তো 15 দিন ধরে সরকারের কোনো কাজ হয় না। একমাত্র স্টেট ভারতবর্ষে যেখানে হোলিতে 2 দিন ছুটি। তো আর আহ, মানে এত যদি ছুটি থাকে, হ্যাঁ, মানে কাজ হবে কি করে? লোকে কেন টাকা লাগাবে এখানে? ঠিক আছে, পুজোর সময় বেসরকারি সংস্থায় 4 দিনই ছুটি দেয়, কিন্তু ওই ভিড় ভাট্টা এই সেই, তার মধ্যে প্রাইভেট সেক্টরও এফেক্টেড হয়, প্রাইভেট সেক্টরের কাজকর্ম এফেক্টেড হয়। দেখুন, আহ, প্রাচীন রোমান ফিলোসফার সিসেরো বলেছিলেন যে লোকজনকে ভুলিয়ে রাখতে কি দরকার, বলেছিলেন গিভ দেম ব্রেড অ্যান্ড সার্কাস। মমতা ব্যানার্জি এই ভাতা দিচ্ছেন, ব্রেড, এবং সার্কাস দিচ্ছেন, নানান রকম ফুর্তি করার উপায়। 15 দিনের দুর্গাপুজো, 4 দিনের সরস্বতী পুজো, এই সেই ব্রেড অ্যান্ড সার্কাস। কিন্তু তাতে ব্যবসা বাণিজ্য আসবে না বাইরে থেকে। সন্দীপনবাবু, আপনি সিসেরোর কথা বলে সত্যি খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে আপনি বললেন। আবার জানেন তো, মানে শিয়ালকে যদি ভাঙা বেড়া দেখানো হয় সে তো ঢুকবেই। আমার তো সেনেকার কথা মনে পড়ে যাচ্ছে, বিখ্যাত আহ, দার্শনিক সেনেকার কথা। সেনেকা বলতেন যে একটা সময় আসবে যখন মূর্খরা ঊর্ধ্ব বাহু তুলে তারা তারা নাচানাচি করবে, আর যারা প্রাজ্ঞ, যারা বোঝেন, যারা বিদগ্ধ, তারা চুপ করে বসে দেখবে, তাদের কিছু করার নেই, অসহায়ের মতো। আপনার কি মনে হচ্ছে পশ্চিমবাংলায় সেই সময় চলে এসেছে? নাকি এবারকার বিধানসভা নির্বাচনের মধ্যে আপনি কোনো রকম কোনো রকম পরিবর্তনের আঁচ উপলব্ধি করছেন? দেখুন, আমি যতখানি বুঝতে পারছি, লোকজনের সাথে কথা বলে, রাস্তায় ঘাটে পরিচিতদের মধ্যে কথা বলে, লোকজনের মনে কিন্তু অনেক রাগ জমেছে। অবশ্য আমি শুধু কলকাতার কথা বলছি, কলকাতার বাইরে গ্রামে অঞ্চলে মফস্বলে আমি যাইনি। লোকের মনে অনেক রাগ জমে আছে, কিন্তু সেটা কতখানি বুথ লেভেলে ট্রান্সফার হবে, অ্যাকচুয়াল সিক্রেট ব্যালটে ট্রান্সফার হবে, এবং কতখানি এই পুরো ইলেকশন প্রসেসটা কতখানি মানে সুষ্ঠুভাবে হবে, যে আমি বাড়ি থেকে নির্ভয়ে বেরিয়ে বুথ অবধি গিয়ে
আমার ক্যান্ডিডেটকে আমি ভোট দিতে পারবো এবং আবার নির্ভয়ে বাড়ি ফিরতে পারবো, পরে মারফার খাবো না। হুম, সেই সব সেই সব তো পশ্চিমবাংলায় গ্রাউন্ড লেভেলে একটা ফ্যাক্টর না। লোকের ভেতরে প্রচুর রাগ আছে, কিন্তু সাহস করে কতজন ভোট দিতে যাবে সেটাও একটা ব্যাপার হয়ে দাঁড়ায় পশ্চিমবাংলায়। আমরা যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলি, দেখুন, নির্বাচন হবে, আসবে, যাবে, হয়তো সেই দল থাকবে অথবা নতুন দল আসবে। কিন্তু তার থেকেও যে প্রশ্নটা আমাদের কাছে খুব বড় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে একটা যে স্বতন্ত্র জায়গা ছিল, এটা তো অস্বীকার করতে পারি না। আমরা হয়তো এখন বাঙালিরা মনে রেখেছি, আমি জানি না, ভারত বোধহয় ভুলতে শুরু করেছে, যে আজকে পশ্চিমবাংলা বাংলা যা ভাবে, কাল তা দেশ ভাবে। এখন বোধহয় শুধু আমরাই মনে রেখেছি। কিন্তু কোথাও কি আপনার মনে হয় যে এই সমস্যাটা কোথায়? অর্থনৈতিক সমস্যা, নাকি প্রশাসনিক সমস্যা, নাকি রাজনৈতিক সমস্যা, নাকি আমাদের সাংস্কৃতিক এই কিছু মিলিয়ে আমাদের সংস্কৃতির, কর্মসংস্কৃতির সমস্যা, যে কারণে পশ্চিমবাংলা সত্যি নজির সৃষ্টি করতে পারছে না? দেখুন, আমি রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক, তার থেকেও ডিপে গিয়ে বলবো, আমাদের একটা জাতিগত অবনতি হয়েছে গত 50 বছরে। হয়তো 50 বছরের বেশি, কিন্তু 50 বছর তো বটেই। আমরা এখনও, আপনি যা বললেন, সেই গোপালকৃষ্ণ গোখলে কবে বলে গিয়েছিলেন, এবং সেই গোপালকৃষ্ণ গোখলের কোটেশনটা বাঙালিদের কাল হয়েছে, যে আমরা আজকে যা ভাবি ভারতবর্ষ কালকে তা ভাববে, সেটাই বাঙালিদের কাল হয়েছে। এখন যদি আমাদের বড় ভারতবর্ষ তাই ভাবতে যায়, তাহলে তো মানে দেশ দেশ ভেঙে যাবে তো, যদি সত্যি ভাবতে যায়। হ্যাঁ, ঠিক বলেছেন। ইডি রেডে ঢুকে পড়বো, রাষ্ট্রপতিকে, মানে এটা তো সর্বনাশ হয়ে যাবে দেশে। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিকই বলেছেন। এই সব নিয়েই আপনি আমাকে কিন্তু স্বাচ্ছন্দ্যে তুমি বলতে পারেন, সব দিক থেকে আমি আপনার অনুজপ্রতি। এইসব নিয়েই বাঙালিরা নিজেদের একটা আত্মম্বরী ভাব নিয়ে বেঁচে আছে। দেখুন, বাংলা হচ্ছে একমাত্র ভারতীয় ভাষা যেখানে নন বেঙ্গলিদের জন্যে একটা শব্দ আছে, অবাঙালি। তামিলে কিন্তু অতামিল বলে কোনো শব্দ নেই, কানাডায় অকানাডা বলে কোনো শব্দ নেই। বাংলা একটা ভাষা যেখানে অবাঙালি একটা স্পেসিফিক শব্দ আছে, যারা আমাদের নয়। তাহলে বুঝতেই পারছেন, বাঙালিরা সবসময় নিজেদের অন্যান্য সমস্ত ভারতীয়দের থেকে আলাদা ভেবেছে এবং একটু উঁচুতে, অন্যদের থেকে একটু উঁচুতে। সেজন্যে আমি সেই শব্দগুলো এখন ব্যবহার করতে চাই না, কিন্তু আমি যখন ছোট ছিলাম, কলকাতায় বড় হচ্ছিলাম, স্কুলে যেতাম, উড়িষ্যার লোকদের, সর্দারদের, মারওয়ারিদের, উত্তরপ্রদেশের লোকদের, তাদের সবার সম্বন্ধে নানান রকম শব্দ ব্যবহার করা হতো, স্ল্যাং, তাদের মানে অপমানজনক শব্দ করা হতো। এখন দেখুন, আমরা ওই কবে বাঙালিরা কী করেছিল, কবে রবীন্দ্রনাথ কী লিখেছিলেন, কবে জগদীশচন্দ্র বসু কী করেছিলেন, নেতাজি, ওই সব পুরনো জিনিস নিয়েই এখনও মেতে আছি। নতুন হলোটা কি? মানে গত 40 বছরে সংস্কৃতি দেখুন কি হয়েছে নতুন। মানে সত্যজিৎ রায় বা মৃণাল সেনের সাথে বা ঋত্বিক ঘটকের সাথে কম্পেয়ার করা যায় এরকম কোনো পরিচালক কি বেরিয়েছে? আমি তো জানি না। লেখক শীর্ষেন্দু এখনও আছেন, কিন্তু ওই সুনীল, শীর্ষেন্দু, শক্তি চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় বোধহয় এদের থেকে একটু ছোট, কিন্তু তারপরে সত্যিকারের মানে চমকে দেওয়ার মতন বা সত্যিকারের সাহিত্যিক শঙ্কর চলে গেলেন। কি করেছি আমরা নতুন সাহিত্য, নাটকের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে, কি আমাদের অ্যাচিভমেন্ট?
গত 50 বছরে আমরা তো সেই ইতিহাসের দিকে তাকিয়ে আছি যে এরা ছিলেন। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে রবি ঠাকুরকে তাহলে, যদি এই মুহূর্তে রবি ঠাকুর থাকতেন, তাহলে সুধীজনেরা বলতেন সভ্যতার সংকট লিখতে না, প্রথমে বাংলার সংকটটাই লিখতে হবে। হতে পারে, বাংলার হতে পারে। সংকটটাকে কি বলবেন? অর্থনৈতিক সংকট, প্রশাসনিক সংকট, রাজনৈতিক সংস্কৃতি সংকট, নাকি মহাসংকট? আমি বলবো মহাসংকট। একটা এই সাংস্কৃতিক রাজনৈতিক সব কিছু মিলিয়ে একটা জাতিগত অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি গত 50 বছর ধরে। এবং অনেক বাঙালিরাই সেটা বুঝতে পারে। অনুধাবন করছেন। হ্যাঁ, তারা বুঝতে পারছে এবং তারা কথাও বলছে। কিন্তু মমতা ব্যানার্জি 2011-তে পরিবর্তন স্লোগান নিয়ে এসেছিলেন। আরেকবার পরিবর্তন আসবে কি না দেখা যাক, বাঙালি কি ভাবছে কি করে। আপনার কি কখনো মনে হয় নিরশ্রী চৌধুরীর সে বিখ্যাত শব্দবন্ধ আত্মঘাতী বাঙালি, সে কথাটা কি এই মুহূর্তে ভাবায় আপনাকে? বাঙালি কি সত্যি আত্মঘাতী? নিরশ্রী চৌধুরীর মতন অদূর যাব না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ কিছুটা তো বটেই। আসলে আমরা একটা ফলস অহংকার নিয়ে ঘুরে বেড়াই না, যে আমরা সবার থেকে উপরে। চারদিকে তুমি দেখতে পাচ্ছ না কি হচ্ছে। আমার এক বন্ধু কখনো চাকরি করেনি, সারা জীবন টিউশন করে কাটিয়েছে। এই ক্লাস 10, 11, 12 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফিজিক্স আর অঙ্ক পড়িয়েছে গত 40 বছর ধরে। ও আমাকে বলে প্রত্যেক বছরই, আমি আমার ছাত্রছাত্রীর বাবা মাদের জিজ্ঞেস করি, আপনাদের এখন জীবনের মেন এম হচ্ছে কোনো মতে উচ্চ মাধ্যমিকটা পাশ করিয়ে কিভাবে বাইরের কোনো একটা কলেজে, দিল্লি, পুনে, ব্যাঙ্গালোরে কিভাবে ভর্তি করে দেওয়া যায়, তাই তো? হ্যাঁ। বললো তাহলে আপনারা প্রত্যেকবার মমতাকে ভোট দেন কেন? যখন আপনাদের জীবনের এমই হচ্ছে আপনাদের ছেলে মেয়েকে ওয়েস্ট বেঙ্গল থেকে বার করে দেওয়া। বললো আজ পর্যন্ত আমি কোনো উত্তর পাইনি। আমরা সবই দেখতে পাচ্ছি, কিন্তু মানে আয়নার সামনে দাঁড়িয়েও এটাকে কি আমরা বলবেন? নিজেদের বাঙালি সহ্য করে, বাঙালির সহনশীলতা, সহ্য ক্ষমতা বেশি, নাকি বাঙালি ব্র্যান্ডে বিশ্বাস করে? দেখুন, একটা সময় তো আমরা জানি যে বিধানচন্দ্র রায়ের মতো মনীষী তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সেখানে একের পর কল্যাণী থেকে বিধাননগর থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত শিল্প অনেক কিছু ঘটেছে, এবং সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টকে চিকিৎসা করে ফিজ হিসেবে মোটা অনুদান নিয়ে এসে আমাদের চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব একটা উন্নয়ন ঘটিয়েছেন। আবার দেখুন, কংগ্রেস, তারপর বাম, তারপর তৃণমূল। বাঙালি কি তাহলে সহনশীলতা নাকি ব্র্যান্ডে বিশ্বাস করে? কোন কারণে বাঙালি পরিবর্তনে ভয় পায় বলে আপনার মনে হয়? যেখানে বিজ্ঞান বলে, নন্দনতত্ত্ব বলে, জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তন, পরিবর্তনশীলতাই হচ্ছে জীবন। তাহলে কি বাঙালি আর জীবনমুখী নয়? দেখুন, আমার মনে হয় এই যে গত 50 বছর ধরে যেটা চলেছে, তাতে অনেকখানি আমাদের মেরুদণ্ডটা একটু ঝুঁকে গেছে। আমরা এখন অনেক কিছুই আমরা মেনে নিই, যে এর থেকে বেশি হবে না বা আরও খারাপ হতে পারতো। আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় বড় ব্যবসায়ী, কলকাতার 2-3টে কারখানা আছে, এক্সপোর্টও করেন। এই যুগে 2-3টে কারখানা বাংলায় চালাচ্ছেন মানে এলেমদার লোক। হ্যাঁ, নতুন কারখানা বানিয়েছে, 20,000 স্কোয়ার ফুট, 3 তলা, মানে 60,000 স্কোয়ার ফুট, মেশিন ফেশিন সব লাগিয়ে আমাকে বললেন লোক নেই কাজ করার। তো আমি বললাম লোক নেই মানে? এত বেকার যুবক চারদিকে ঘুরে টুরে বেড়াচ্ছে। তো উনি বললেন যে দেখ, 10টা লোক ধরে দিলে তারা কি পাস করেছে টাস করেছে আমি কেয়ার করি না, 1 মাস তাদের সমস্ত কাজ শিখিয়ে দেব, কোনো পাসের দরকার নেই। বললো কিন্তু কেউ কাজ করতেই চায় না। যে
মোটামুটি বাড়িতে যদি 3জন মহিলা থাকে এবং 2জন পুরুষ মানুষ, একজন বৃদ্ধ, একজন যুবক, কোনো কাজকর্ম না করে সপ্তাহে 2বার মাছ আপনার পাতে পড়তে পারে, তাতেই আমরা খুশি। আবার কাজ করতে যাব কেন? সপ্তাহে 2বার তো মাছ খাচ্ছি, আগে তো পেতাম না। তারপরে এই আমার আত্মীয় বললেন যে আরেকটা সমস্যা হচ্ছে, যাদের আমি কাজ শেখাই তারা 6 মাস কাজ করলো, তারপরে হঠাৎ 3-4 মাস গায়েব। যে 6 মাস কাজ করেছি, 3-4 মাস এখন বাড়িতে আরাম করতে পারবো, এইটুকু আমার সেভিংস হয়ে গেছে। বললো এত কিছু শেখালাম ফেকালাম, কাজ ফাজ, কিছু জানালো না, 3-4 মাস গায়েব। আবার আমার গিয়ে খুঁজতে হয়। এই রকম যদি ওয়ার্ক কালচার হয় তাহলে মানে আমরা সব কিছুই মানে ওই সপ্তাহে 2বার মাছ ঠিক আছে, আর কোনো উচ্চাসা নেই। বাঙালির সপ্তাহে উচ্চাসাই 2বার কমে মাছ গেছে। আর প্রতিদিন ভাত ঘুমটা যদি দুপুরে হয়, ভাত ঘুমটা যদি দুপুরে তাহলে কে হয়। কাজ করতে যাবে? আমার শেষ প্রশ্ন আপনাকে। না, একটা হ্যাঁ। জিনিস বলি। যেটা আপনি শঙ্করের শঙ্করকে মেনশন করলেন, আর শঙ্করকে আমি ভালো করে চিনতাম, উনি আমাকে খুবই স্নেহ করতেন। কলকাতায় এলে প্রত্যেকবারই গিয়ে উনি বলতেন, সন্দীপন আমার সাথে বসে একটু টিফিনটা করে নাও। তো উনিই আমাকে প্রথম বলেছিলেন যে কলকাতা হচ্ছে এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম। সব বুড়ো বুড়িরা বসে আছেন, ছেলে মেয়ে সবাই দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা, কেউ নেই। সেটাই হচ্ছে আজকে বাঙালির বাস্তব রিয়ালিটি। সেটা খুবই দুঃখের কথা। তাহলে একদিকে আপনি বলছেন যারা কৃতী, আপনার মতো মানুষরা, যারা আইআইটি বা আইএম জোকা তাদের থেকে, জন্য চাকরি কোথায়? তাদের জন্য কলকাতায় কোনো জায়গা নেই। হুম আবার যারা কলকাতাতে রয়েছেন, আপনার বন্ধুর কারখানাতে ফাঁকা হয়ে রয়েছে, কিন্তু এত বেশি টাকা চলে আসছে বিভিন্ন ক্ষেত্রে সরকারি প্রকল্পে, কাজ করার উৎসাহ বা মানেটাই অর্থহীন হয়ে যাচ্ছে। এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে তাহলে বাংলার ভবিষ্যৎ কি? স্থাবর ভবিষ্যৎ সবই আটকে আছে। এখন দেখুন, 50 বছরের ইতিহাস একদিনে তো হয়নি, 50 বছর ধরে হয়েছে। সেইখান থেকে কি করে আবার উম, আবার উপরের দিকে ওঠা যাবে, সেটা তো একদিনে হবে না, দুদিনে হবে না, একটা নির্বাচনেও হবে না, দুটো নির্বাচনেও হয়তো হবে না। আমাদের মানসিকতাই পাল্টে গেছে। কিন্তু আমরা 2011 সালে পরিবর্তন তো চেয়েছিলাম এসব কারণেই। এসব কারণেই তো পরিবর্তনে সেই সব মুখগুলোকে দেখেছিলাম যাদের বিশ্বাস করেছিলাম শিল্পী হিসেবে, কবি হিসেবে, চলচ্চিত্রকার হিসেবে। কোথাও কি বলছেন যে পরিবর্তনের যে সুরটা ছিল, সেই সুরটাই এখন হারানো শুরু হয়ে গেছে? আমি বলবো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যে পরিবর্তনটা এনেছেন, দেখুন বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে, তারা যেভাবে বাঙালির ইন্টারেস্টের এগেনস্টে কাজ করেছে, বা বাঙালির সমাজ বা বাঙালি অর্থব্যবস্থাকে ক্ষুণ্ণ করেছে, মমতা ব্যানার্জি পরিবর্তনটা এনেছেন সেটাকে আরও বাড়িয়ে দিয়েছেন, আরও সফলভাবে মানে আপনি করছেন। বলছেন অনুঘটকের মতো, হ্যাঁ অর্থাৎ আরো ত্বরান্বিত করেছেন। হ্যাঁ হ্যাঁ, একই। আমরা বলি বামফ্রন্ট, কিন্তু মমতা ব্যানার্জির আপনি পলিসি টলিসি যা দেখুন, উনি বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে অনেক বেশি বাম। জ্যোতিবাবু আদৌ কখনো বাম ছিলেন কি না আমার একটু ডাউট আছে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবর্তনটা এনেছেন যে বামফ্রন্ট যতখানি করতে পারেনি উনি, সেটা 34 বছরে যা করতে পারেনি উনি 15 বছরে মোটামুটি তার থেকে বেশিই করে দিয়েছেন। সন্দীপন বাবু, এবার যে প্রশ্নটা করব, এই প্রশ্নটা টাফ টকের সবচেয়ে টাফ প্রশ্ন। হ্যাঁ বলুন। দেখুন, আপনি আমাদের মধ্যে বিরল, এই কারণে বিরল, আপনি আইআইটি আইএম জোকাতে পড়েছেন বলে শুধু নয়,
আপনি যে বৃত্তে যে সমস্ত মানুষের সংস্পর্শে এসছেন, তাতে একটি রাজ্যের উন্নতি বা উন্নয়ন সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে। সেটা প্রথাগত কারণে এবং সাংবাদিকতার কারণে এবং অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলার ঐতিহ্য, ঐতিহাসিক একটা শক্তিধর জায়গায় বাংলা ছিল, এটা তো অস্বীকার করতে পারব না এবং এটা আমাদের গর্বের। কিন্তু অর্থনীতি, বৌদ্ধিক, সাংস্কৃতিক সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার আর কি কোনো পথই নেই? চতুর্দিক এত অন্ধকার, কোনো কি আশার আলো নেই? বা এমন কিছু কি ঘটতে পারে যেখানে সত্যি আশার আলো হতে পারে? দেখুন, আমি আশা করি যে আমি যা বলছি আমি সম্পূর্ণ ভুল। আশার কিন্তু আশার আলো যদি থাকেও তাহলেও সময় লাগবে, অনেক সময় লাগবে। হয় আজ থেকে যদি বাঙালি কাজ শুরু করে তাহলেও বছর দশেক তো লাগবেই কোথাও একটা ফেরত আসতে। আমাদের আগে আমরা যেখানে ছিলাম এর কি প্রথম বিধান ধাপ হিসেবে বিধান রায়ের আপনি সময় বা স্বাধীনতার আগের সময়, যেখানে জগদীশচন্দ্র বোস, প্রফুল্লচন্দ্র রায় একসাথে কাজ করতেন প্রেসিডেন্সি কলেজে। জগদীশচন্দ্র বোস ছিলেন রবীন্দ্রনাথের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সত্যেন বোস থেকে মেঘনাদ সাহা, সত্যেন বোস থেকে মেঘনাদ সাহা, যেখানে সিস্টার নিবেদিতা কোন দূর আয়ারল্যান্ড থেকে এসে এত কাজ করেছেন, হুম, মহিলা এডুকেশন ইত্যাদি, যেখানে অরবিন্দ ঘোষ, বিবেকানন্দ, ওই সময়টা চিন্তা করুন। জগদীশ বোস, প্রফুল্লচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, চারজন। হুম আর 1902 সালে, হ্যাঁ, জগদীশচন্দ্র বোস লন্ডনে গিয়েছিলেন কিছু গবেষণা টবেষণা যা করেছেন দেখাতে। সেইখানে উনি খুবই ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন লন্ডনে। উনি রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন যে আমার টাকা পয়সাও ফুরিয়ে যাচ্ছে আর আমার এখানে ভাল লাগছে না, ভারতবর্ষেই ফিরে আসি। রবীন্দ্রনাথ তখন লিখলেন যে একদম ফিরবে না, আমি টাকা জোগাড় করে পাঠাচ্ছি যাতে ওইখানে তুমি থেকে সবচেয়ে দেশের পৃথিবীর সবচেয়ে উন্নত ল্যাবরেটরিতে তুমি তোমার গবেষণা করতে পারো। আর রবীন্দ্রনাথ লিখলেন যে দেখো আমরা তিনজন, তুমি, স্বামী বিবেকানন্দ আর আমি, হুম বাংলার কথা আমাদের তিনজনকে সারা পৃথিবীতে জানাতে হবে। তুমি বিজ্ঞানে, আমি সংস্কৃতিতে এবং বিবেকানন্দ আধ্যাত্মিকতা বা ধর্মে। চিন্তা করুন বাঙালি তখন কিভাবে ভাবতো যে সারা পৃথিবীতে আমাদের কথা আমরা জানাবো এবং আমাদের এই তিনজন অস্ত্র। হুম সেরকম লোক দরকার জানো, কিন্তু কোত্থেকে আসবে সেটাই। কোথাও কি আপনার মনে হয় যে রাজনৈতিক, সামাজিক, অর্থনীতি এই ৩ টি উপাদানই একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এবং বাঙালিকে যদি সত্যি যদি এগিয়ে যেতে হয়, তাহলে এবার সাহস করে সত্যিটাকে সত্যি বলতে হবে, কালোকে কালো, সাদাকে সাদা। সম্পূর্ণ একমত, সম্পূর্ণ একমত। আয়নায় যে রিফ্লেকশন বাঙালি দেখতে পাচ্ছে সেটাকে স্বীকার করতে হবে। মানে আপনি বলছেন কালের লিখন পড়তে শিখতে হবে। কালের লিখন পড়তে শিখতে হবে এবং গতকাল বা গত শতাব্দীর দিকে চেয়ে থাকলে হবে না, সামনের দিকে তাকাতে হবে, ভবিষ্যতের দিকে তাকাতে হবে। আমি আজকে কোথায় আছি এবং কোথায় আমি যেতে পারবো, কোথায় যাওয়া উচিত, সেই সাহস ক্ষমতা আমার কাছে আছে কিনা। ভালো লোক আছে, ট্যালেন্টেড লোক আছে, তাদের আমাদের উৎসাহ দেওয়া উচিত যে তোমরা লেখো, তোমরা আঁকো, তোমরা ব্যবসা বাণিজ্য করো, গবেষণা করো। হঠাৎ এমন তো হতে পারে না যে 100 জন ট্যালেন্টেড লোক ছিল, কথা নেই বার্তা নেই, সেটা 3 জন হয়ে গেছে। আছে নিশ্চয়ই 40-50 জন। তাদের খুঁজে বার করে তাদের উৎসাহ দিতে হবে যতখানি তাদের দরকার। হতে পারে, হবে না কেন, যদিও শক্ত এবং সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে। আমি একটা শেষ প্রশ্ন করব। দেখুন, এখন তো উন্নয়ন পথের সামনে এসে দাঁড়িয়ে থাকে। হুম
আপনি শুনেছেন নিশ্চয়ই উন্নয়ন পথে দাঁড়িয়ে থাকে। এখন তো সত্যি পার্ক, আলোর রোশনাই, হুম। বিভিন্ন জায়গায় সিমেন্ট দিয়ে বাঁধিয়ে উম সাদা নীল রং করে দেওয়া হচ্ছে, বিগ বেন। বিগ বেন হচ্ছে। তা সত্ত্বেও আমরা আমরা পশ্চিম বাংলাকে উন্নয়নটাকে দেখতে পাচ্ছি না। অনেকে খুব তীর্যকভাবে বলেন, আমরা কি একচক্ষু মানে এক চোখে দেখি? আসলে কি কোথাও হিসেব গুলিয়ে দেওয়া হচ্ছে? পুরোটাই কি দেখানো? দেখুন, ২-৩ বছর আগে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একজন প্রফেসর, বাঙালি, এবং তিনি একদমই বিজেপি বিরোধী লোক। তিনি ওয়েস্ট বেঙ্গলের এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেইটা নিয়ে উনি গবেষণা করেছেন সমস্ত নাম্বার ফাম্বার নিয়ে। হুম, যে এবং উনি শেষ পর্যন্ত এই ইয়েতে পৌঁছন যে পশ্চিমবাংলার জিডিপি কিছুটা চাষবাসের জন্য, এগ্রিকালচারের জন্য বাড়ছে, কিন্তু একটা সিংহভাগ বাড়ছে এই ভাতাগুলোর জন্যে। মানে কিন্তু সেগুলো তো প্রোডাক্টিভ কিছু নয়। সেটা তো লোকে, মানে আমাদেরই ট্যাক্সের পয়সা লোকে ঘরে বসে বসে খাচ্ছে, কাজকর্ম করছে না। কিন্তু এই আহ, মানে এই ফ্রি ভাতাতেই আমাদের স্টেটের জিডিপি বেড়ে যাচ্ছে। এটা মানে পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায়। তাহলে কি বলছেন এবার বাঙালির কাছে খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, সে কতটা দেশপ্রেমিক, কতটা ভারতীয় এবং কতটা বাঙালি, বাঙালির ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায়, এবার তার অগ্নি পরীক্ষা। এবারকার নির্বাচনটাকে কি আপনি সেভাবে দেখছেন? এই নির্বাচনটা তো খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। সেটা তো অস্বীকার করার কোনো সেটা তো অস্বীকার করা যায় না। হ্যাঁ, দেখুন, 50 বছর হয়ে গেল, আর কতদিন বাঙালি অপেক্ষা করবে? আশা করি কিছু একটা ভালো বেরোবে বাঙালির জন্যে এই নির্বাচনে। আশা, মানে আশা করতে তো পয়সা লাগে না, আশা করতেই থাকবো। আমিও অবশ্যই, তো বাঙালি। অবশ্যই। আমরা শেষ পর্যন্ত আশা করব। আমি সন্দীপন বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনাটা খুব জরুরি ছিল। কারণ সাদাকে সাদা, কালোকে কালো বলার লোক ক্রমশ কমছে। এটা নয় যে আমরা বুঝতে পারি না, কিন্তু সমাজে জ্ঞান পাপীর সংখ্যা ক্রমশ বাড়ছে। যারা বিদ্বজন, যারা বুদ্ধি বিদ্যে দিয়ে করে খান সমাজে, তারা অনেক সময় সত্যকে আড়াল না করলেও সত্য প্রকাশ করতে ভয় পায়। তার কারণ তার কারণ তাদের অনেকের অনেক ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু এই সমস্ত বৃত্ত ছেড়ে সন্দীপন বাবু যেভাবে আমাদের বুঝিয়ে বললেন, তাতে বোধহয় কিছুটা হলেও আমাদের দৃষ্টি, আমাদের চিন্তাভাবনা আরও বেশি শানিত হলো। অসংখ্য ধন্যবাদ টাফ টক উইথ ঋতব্রততে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো। আমার নিজের মাথার চিন্তাও কিছুটা ক্লিয়ার হলো। আমরা কথা বলছিলাম সন্দীপন দেব মহাশয়ের সঙ্গে। আসলে এই সময়টা অনেকে বলছেন সন্ধিক্ষণ, অনেকে বলছেন রাজনীতির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলার ভবিষ্যৎ। এই সময়টায় অনেকে বলছেন কাউকে আর বিশ্বাস করা যাচ্ছে না, সংশয় দ্বিধা দ্বন্দ্ব এসব তো সমাজে থাকবে, কিন্তু সত্যকে তো সত্য বলতেই হবে, কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে। কতটা আমরা বলতে পারলাম, কতটা শুনলাম, এটা ভবিষ্যৎ বলবে। কিন্তু একটা কথা ঠিক, পশ্চিম বাংলা নিয়ে বাংলার বাইরে বিধগ্ধ বাঙালিরা এবং অবশ্যই একজন অত্যন্ত খ্যাতিমান সাংবাদিক কি ভাবেন, তা এই প্রথম বাংলায় আমরাই তুলে ধরলাম। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য এপিসোডে।